বেঈমানদের চিনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক দল ৬০ জন গেলেন কি ৮০ জন গেলেন তার উপর তৃণমূলের ভেঙে যাওয়া নির্ভর করে না। অভিষেক ব্যানার্জির জন্যই আজকে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি রাজনৈতিক ব্র্যান্ড, তিনি নিজেই রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক। তিনি যেখানে থাকবেন সাধারণ মানুষের আবেগ সেই দিকেই থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার বৈধ নয় বললেন স্পিকার। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি। আপনি তৃণমূলে যোগ দিয়েছিলেন একেবারেই ভোটের মুখে, কিন্তু এখন দেখা যাচ্ছে ভোট শেষ হয়েছে, রাজ্যে পালাবদল হয়েছে, 1 মাসও হয়নি, কিন্তু তৃণমূল এক প্রকার ভেঙে খান খান। এই যে পরিস্থিতি, এটাকে কিভাবে দেখছেন? আর আপনিই বা কোন তৃণমূলে এখন? না, প্রথম কথা, তৃণমূল কংগ্রেস কোনো রকম ভেঙে খান খান এসব কিছু হয়নি। বিধায়ক দলের একাংশ তারা বেইমানি করবার রাস্তা বেছে নিয়েছেন। সেটা তাদের নিজস্ব সততা, তাদের নিজস্ব মেরুদণ্ডের অভাব, সেটা তাদের ব্যাপার। কিন্তু কোনো রাজনৈতিক দল শুধুমাত্র তার বিধায়ক, সাংসদ ইত্যাদিদের উপর নির্ভর করে না। নির্ভর করে মূলত কর্মীদের ওপর, মূলত সাধারণ মানুষের যে আবেগ, তাদের সমর্থনের উপর। সেই জায়গাটা সম্পূর্ণ অটুট আছে। বিধায়ক দল ৬০ জন গেলেন কি ৮০ জন গেলেন, সাংসদদের মধ্যে কেউ গেলেন কিনা তার উপর তৃণমূলের ভেঙে যাওয়া নির্ভর করে না। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যারা রয়েছেন, আমি তাতেই যোগ দিয়েছিলাম, আমি তাতেই আছি। ক্ষমতাতে আছি না নেই, দল ক্ষমতায় আছে না নেই, তার উপর আমার রাজনৈতিক অবস্থান নির্ভর করতে পারে না, কারণ আমার রক্তে অন্তত বেইমানি নেই। অনির্বাণ, এই যে বিক্ষুব্ধ অংশ, তারা কিন্তু মানে এটাই বলছেন যে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে এই অবস্থা। আপনি কি মনে করেন? এই অবস্থা যদি তার জন্যই হয়ে থাকতো, তাহলে নির্বাচনের আগে টিকিট নেওয়ার সময় এগুলো বললেন না কেন? তার আগে কেন বললেন না? আজকে যদি কোনোভাবে তারা এটা চৌঠামের আগে, নির্বাচনের আগে টিকিট না নিয়ে টিকিট প্রত্যাখ্যান করে দিয়ে বলতেন এই কথাগুলি, নিশ্চিতভাবে তার একটা গুরুত্ব থাকতো। আমরা সেটা ভেবে বিচার বিবেচনা করতাম, ভেবে দেখতাম ঠিক বলছেন না ভুল বলছেন। আর কোনোভাবে যদি ক্ষমতায় ফিরে আসতো তৃণমূল কংগ্রেস, যদিও তাদেরকে জোর করে হারানো হয়েছে অন্য প্রসঙ্গ, কিন্তু কোনোভাবে যদি ক্ষমতায় ফিরে আসতো, আপনার মনে হয় এদের মধ্যে একজনও, এত কথা দূরে থাক, তারা কি প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করতেন না? প্রত্যেকে লাফালাফি করে এর আগে চেষ্টা করেছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ হবার। যতদূর সম্ভব অভিষেক বাবুর পাশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে একটু যদি জায়গা পাওয়া যায়, মায়ের মন্দিরেতে বসি টাইপের, এটা প্রত্যেকেই চেষ্টা করতেন যখন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ছিল। আজকে যেই নেই অমনি শব্দ অভিষেকের হয়ে গেল, এটা তো হতে পারে না। এটা দ্বিচারিতা, এটা সুবিধাবাদী অবস্থান। এবং এই ধরনের বেইমানি, এই ধরনের সুবিধাবাদী অবস্থান আর যেই হোক, ইতিহাস কোনোদিন ক্ষমা করেনি, এদেরকেও করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে যে সিপিএম থেকে এসেছিল এবং সিপিএম কে সাধুবাদ জানাচ্ছে ঋতব্রতকে তাড়ানোর জন্য। আহ, এই অবস্থানকে কিভাবে দেখছে? হ্যাঁ, এটা 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 একটা দুঃখের, একটা আক্ষেপের জায়গা থেকে বলা, এটা বোঝাই যায়। বা কেউ কোনো দল থেকে এসছেন, যে সময় এসছিলেন সেই সময় তার কোনো রকম রাজনৈতিক আশ্রয় ছিল না। সেই সময় যারা তাকে রাজনৈতিক আশ্রয় দিল, প্রচুর পরিমাণে তাকে সম্মান দিল, তাকে সাংসদ, রাজ্যসভা সাংসদ করা হয়েছিল। আইএনটিটিউসির মতো এত বড় শাখা সংগঠনের তিনি সর্বেসর্বা ছিলেন। তারপরে তাকে বিধানসভার অত্যন্ত সেফ সিট বলতে যা বোঝায়, অত্যন্ত নিরাপদ আসনে তাকে টিকিট দেওয়া হয়। তাকে কি দেয়নি দল? যে সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছিল। সেই সময়ে দাঁড়িয়েও তার প্রতিভার দৃষ্টি, তিনি অত্যন্ত বাগ্মী একজন মানুষ, অত্যন্ত পড়াশোনা করেছেন রাজনীতিতে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনি বাগ্মী হতে পারেন, আপনার 1000টা ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি ন্যূনতম সততা না থাকে, ন্যূনতম বিবেকবোধ না থাকে, সব রকম শিক্ষাই আসলে মিথ্যা হয়ে যায়। তার ক্ষেত্রেও সেটাই হয়েছে। একটা প্রশ্ন উঠছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সম্ভব এতজন বিধায়ককে তার পক্ষে নিয়ে নতুন নব্য তৃণমূল গঠন করা? এর পিছনে কে বা কারা রয়েছে বলে আপনার মনে হয়? স্পষ্টভাবে বিজেপির হাত রয়েছে। মানে এটা যারা রাজনীতি নিয়ে বিশেষ একটা মাথা ঘামান না, তারাও এটা বুঝতে পারছেন। বিজেপি নিজে শাসক হয়ে বিরোধী কে হবে, মানে বিধানসভার অন্দরে বিরোধী কে হবে, বিরোধিতার স্বর কতটা টিউনে বাঁধা থাকবে, তার ভলিউমটা কতটা হবে, ঠিক কি ভাষায় বিরোধিতা হবে, প্রশ্নগুলি কি হবে, সবই তারা ঠিক করে দেবে। মানে শাসকও আমি, বিরোধীও আমি। এবার দেখুন, বিরোধিতা গণতন্ত্রে শুধুমাত্র বিধানসভা বা সংসদের ভেতর তো সীমিত থাকে না। সাধারণ মানুষের মধ্যে, সমাজের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, আছে এবং থেকেই যাবে। প্রকৃতি কোনোদিন কোনো ফাঁকা জায়গা অ্যালাউ করে না বিরোধিতার স্পেসে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তার বিরোধী, যে বিধানসভার বিরোধী দল, সেটা হয়ে যেতে পারে, সেটা একটা টেকনিক্যালিটি। কিন্তু সাধারণ মানুষের মনে লড়ার জায়গা তারাই তৈরি করবেন যারা রাস্তায় নেমে লড়বেন, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু বছর ধরে করতে দেখেছি। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সোনারপুরের ক্ষেত্রেও দেখেছি। আমরা বিভিন্ন নেতাদের, বিভিন্ন মানুষকেও বলতে শুনতাম যে
আলালের ঘরের দুলাল ইত্যাদি ইত্যাদি, মানে তাকে সিকিউরিটি ঘিরে থাকে, প্যারাশুট নেতা ইত্যাদিতে। উনি কখনো রাস্তার লড়াই করেননি, আর সেটা ঠিক, তিনি এর আগে কখনো করেননি, কারণ স্কোপ ছিল না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই অবস্থায় তিনি রাজনীতিতে এসছেন। কিন্তু যখন চলে গেছে, তারপরে প্রথম যে ব্যক্তিটি রাস্তায় নেমে ওই রকম হেনস্থা, ওই রকম আক্রমণ, যেভাবে পাথর ছোঁড়া হয়েছে, তার ঘটনাচক্রে হেলমেট না থাকলে তার প্রাণ সংশয় হতে পারতো, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। তারপরেও তিনি কর্মসূচি সম্পূর্ণ করবার যে দম তিনি দেখিয়েছেন, যে সাহস তিনি দেখিয়েছেন, এই এত বড় বড় কথা যারা বলছেন তাদের মধ্যে একজনও তার সঙ্গে সেদিন ছিলেন? একজন এই আক্রমণের মুখে গিয়ে আমি দেখি লড়াই করব, এই মনোভাব কেউ দেখিয়েছেন? কেউ দেখাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন, এবং তাকে আমি হ্যাটস অফ জানাই, তাকে আমি কুর্নিশ জানাই। রাস্তার লড়াই যে করতে পারবে, মানুষ কিন্তু তার পাশেই থাকবেন আগামী দিনে। তো অনির্বাণ, আপনি তো পেশাতেও আইনজীবী, তো এই আইনি জটিলতাটা নিয়ে যদি একটু বলতেন। একটা সংশয় তৈরি হয়েছে যে তৃণমূলের প্রতীকটাও আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে কিনা, এই যে আইনি জটিলতা, এটার ব্যাপারে যদি বলতেন। দেখুন, আইনের দিক থেকে বলতে পারি এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত, তাতে সাধারণভাবে আদালত হস্তক্ষেপ করে না। এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে বিজেপির যে নিজেদের সাজানো বিরোধী, তাদের দিকে হেলে থাকবে, এটাতেও কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, নিশ্চয়ই প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের ক্ষেত্রে তার প্রতীক মানুষকে চেনাতে সময় লাগে, কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটি দল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তার অস্তিত্ব আহ, তার কোনো মানেই থাকে না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি রাজনৈতিক ব্র্যান্ড, তিনি নিজেই রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক। তিনি যেখানে থাকবেন, তৃণমূল কংগ্রেসের প্রতি যাদের সমর্থন তারা সেদিকেই থাকবেন, সাধারণ মানুষের আবেগ সেই দিকেই থাকবে। প্রতীক হতে পারে বিজেপির সাহায্য নিয়ে তাদের ষড়যন্ত্রের অংশ হয়ে কেউ কেড়ে নিল, কিন্তু আপনি খুব সহজ ভাষায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, উল্টো দিকে ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সে প্রতীক ফতীক সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? উত্তরটা আমরা সবাই জানি, সেটাই উত্তর। তৃণমূলের এই পরিস্থিতি কেন তো হলো, কি মনে হয় আপনার? দেখুন, সত্যি কথা বলতে ক্ষমতায় থাকাকালীন যারা ওই ক্ষমতার বলয়ে থাকা, যাদের চূড়ান্তভাবে অভ্যাস হয়ে গেছিল, হতে পারে তারা সেই অভ্যাস ত্যাগ করতে পারছেন না। বিরোধী দলের ভূমিকা পালন করতে যথেষ্ট জোর লাগে, যথেষ্ট মেরুদণ্ডের জোর লাগে, কলজের জোর লাগে, হতে পারে সেটা তাদের নেই। কিন্তু আবারও আপনাকে বলছি, গণতন্ত্রে বিরোধিতার পরিসর কোনোদিন খালি থাকে না। এবং এই রাজ্যে অন্তত ভারতীয় জনতা পার্টির প্রধান থ্রেট, পলিটিক্যাল থ্রেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের যে কর্মী সংখ্যা, তাদের যে কর্মীদের জোর, আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে আমি বলছি বিজেপির থেকে অনেক গুণে বেশি। আজকের দিনে দাঁড়িয়েও যে পরিমাণ পুলিশের অত্যাচার, বিজেপির তরফ থেকে সংগঠিত আক্রমণ ঘটছে, সেই কারণে হয়তো কিছুটা ছত্রভঙ্গ পরিস্থিতিতে আছে। কিন্তু কিছুদিন পর আপনারা দেখতে পাবেন, আমরা লড়াইয়ে যখন কামব্যাক করা শুরু করব, আমাদের কর্মীদের জোর যে আজকেও বিজেপির থেকে বেশি, সেটা হাতে কলমে রাস্তার আন্দোলনে লড়াই আমরা প্রমাণ করে দেবো। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, তো আজকে যখন তৃণমূলও ভেঙে যাচ্ছে, আহ, কি হতে পারে? কংগ্রেসের সঙ্গে কি কোনো সমঝোতায় যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবার আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস কোথাও ভেঙে যাচ্ছে না, কোথাও ভেঙে যায়নি। বরং যাদের লড়াই করবার মতো মনের জোর, নীতির জোর, নৈতিকতার জোর, সবচেয়ে বড় কথা চরিত্রের জোর যাদের নেই লড়াই করবার মতো, আমি রাজনৈতিক লড়াইয়ের কথা বলছি, তারা ছেড়ে চলে যাচ্ছেন, তারা ভেঙে যাচ্ছেন। এতে একটি রাজনৈতিক দলের ক্ষতি নয়, লাভ হয়। কারণ লড়তে যারা জানে, লড়তে যারা চায়, এবং যাদের রক্তে বেইমানি নেই, তারা যে দলের সঙ্গে থাকবে, আজ না হোক কাল তারা ফের উঠে দাঁড়াবে, তারা ফের ঘুরে দাঁড়াবে। এবং শুধুমাত্র নির্বাচনে জেতা হারার প্রশ্ন নয়, মানুষের মনে জায়গা করে নেওয়ার যে লড়াই, সেটা একমাত্র সেই দলই পারে যেখানে বেইমানরা নয়, বিশ্বস্ত এবং অনুগত সৈনিকরা থাকে। যাদের রক্তে বেইমানি নেই, তারাই পারে মানুষের বিশ্বাস অর্জন করতে, সেটা তৃণমূল আগামী দিনে পারবে বলেই আমার বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এই রাশটা ধরে রাখতে পারলেন না কেন? এই বেইমানিটা কেন করা হলো, কি মনে করছেন? দেখুন, আপনি আর 5টা কাজের 1000টা কারণ খুঁজে পেতে পারেন, বেইমানির একটাই কারণ হয় যে রক্তে বেইমানি রয়েছে। বেইমানির কোনো অন্য কোনো কারণ থাকতে পারে না। আপনি মানুষের ওপর যদি বিশ্বাস করেন, সেইটা দোষ, সেটা অন্যায়, নাকি যার ওপর বিশ্বাস করলেন বা যাদের ওপর বিশ্বাস করলেন তারা আপনার পিঠে ছুরি মারলো, সেটা অন্যায়, সেটা দোষ? সাধারণ মানুষ এই উত্তর জানেন, ইতিহাস এই উত্তর আমাদের বারবার শিখিয়েছে। রামায়ণের রেফারেন্স টেনে আমরা বলতে পারি, বিভীষণ আপাতভাবে রামের সঙ্গে গেছিলেন, রামের পক্ষ নিয়েছিলেন, কিন্তু আজও ঘর শত্রু বিভীষণ হিসেবেই আমরা কিন্তু নামটা উচ্চারণ করি। অর্থাৎ রাবণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা বিভীষণ করেছিলেন, সেটাকে আজও ইতিহাস বা সমাজ বা সাধারণ মানুষ আজও সেটাকে ক্ষমা করতে পারে না। কারণ আমাদের সাধারণভাবে
আমাদের ভাবনার মধ্যেই রয়েছে যারা বিশ্বাসঘাতকতা করে আসলে তারাই অন্যায় করে, তারাই বেইমানি করে। এক্ষেত্রে যারা বেইমানি করেছে দোষটা তার। বেইমানদের চিনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি বলেন সেটা তার দোষ, সেটা আলাদা কথা। কিন্তু দিনের শেষে যারা বেইমানি করেছে ইতিহাস তাদেরকেই আস্থা করে ছুঁড়ে ফেলবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারের পর একবার এটা আহ্বান জানিয়েও ছিলেন বামেদের, অতি বামেদের, যে একসঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা জানি সর্বভারতীয় স্তরে ইতিমধ্যে একটা জোট রয়েছে, ইন্ডিয়া জোট। তো এটা কি বাংলাতেও এবার সেই ইন্ডিয়া জোট শক্তিশালীভাবে একসঙ্গে লড়াই করার দিকে এগোবে? দেখুন, বিজেপির যে ধরনের রাজনৈতিক আগ্রাসী চরিত্র, তারা যেভাবে সমস্ত পরিসরকে দখল করে নেওয়ার রাজনীতি করে, আপনারা দেখতেই পাচ্ছেন বিধানসভাতেও বিরোধী পরিসরটাও তারাই ঠিক করে দিচ্ছে এবং তার জন্য নানা রকম ষড়যন্ত্র তারা করে চলেছে। পৌরসভার মেয়ররা তারা ইস্তফা দিয়ে দিচ্ছে। চাপের মুখে, ভয়ের মুখে তাদেরকে তারা দিতে বাধ্য হচ্ছেন। অতএব তারা সমস্ত পরিসর চাইছেন, বিজেপি চাইছে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে। এমতো অবস্থায় কেউ বলুক না বলুক, কেউ চাক না চাক, আগামী দিনে বিজেপি ভার্সেস অল এই লড়াইটাই হতে চলেছে। সেটার কথাই মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগে বলে দিয়েছেন। আজকে যারাই তার সঙ্গে হয়তো দ্বিমত হতে পারে, নানা কারণে দ্বিমত হতে পারেন, তৃণমূলের প্রতি রাগ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগ থেকে কেউ বলতেই পারে, সেটা তাদের মতামত। কিন্তু ইতিহাসের চলন আমাদের এটাই শিখিয়েছে যে ফ্যাসিস্টরা যখন এইভাবে দাঁত নখ বার করতে শুরু করে, যেটা আগামী দিনে বিজেপি করতে চলেছে, তখন সবার যারা ফ্যাসিস্ট বিরোধী রাজনীতি করছেন তাদের এক জায়গায় আসাটা সময়ের অপেক্ষা মাত্র। একদমই সময়ই উত্তর দেবে যে এই একজোটভাবে সমস্ত রাজনৈতিক দলগুলি, অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলি বিজেপিকে আটকাতে পারে কিনা। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ এতটা সময় দেওয়ার জন্য। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।